আজকের ভিডিওতে রায়ার মার্টিন প্রশ্ন ইচ্ছা 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্র রয়েছে, অর্থাৎ সরকাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে প্রথম পরীক্ষায় মূল্যায়ন 15 থেকে 2 গুণ করে 30 নম্বরে করা হয়েছে। তাহলে আমরা নম্বর বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। প্রথমে সিলেবাসটা দেখে নেব। তোমাদের সাহিত্য মেলা অর্থাৎ মূল টেক্সট বই থেকে পড়তে হবে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21 কবিতা, 21 তাৎপর্য, নানান দেশের নানান ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা। এরপর এটা আছে তোমাদের মাকু বই থেকে পড়তে হবে প্রথম ও দ্বিতীয় অধ্যায়। এরপর এটা আছে ভাষাচর্চা থেকে পড়তে হবে তোমাদের বাংলা ভাষার শব্দ। এরপরে নাম্বার বিভাজনটা দেখে নেব। তোমাদের গদ্য থেকে বহুবিকল্পীয় প্রশ্ন যেটা করতে হবে 2 নম্বরের, এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এটা আসবে 2 নম্বরের, ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এটা আসবে 4 নম্বরের। এরপরে কবিতা থেকে আসবে বহু বিকল্পীয় প্রশ্ন এটা হচ্ছে 2 নম্বরে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এটা 2 নম্বরে, এবং ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এটা 4 নম্বরে। এরপরে ব্যাকরণ থেকে আসবে বহু বিকল্পীয় প্রশ্ন 4 নম্বরে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থেকে আসবে 6 নম্বরের। এরপরে যেটা আছে সহায়ক পাঠ থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আসবে 4 নম্বরে। এই করে মোট তোমাদের 30 নম্বরের প্রশ্ন হবে। প্রশ্ন উত্তর সমাধান করার আগে বলে দিই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 আছে কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক, এটা হবে অজিত দত্ত। এরপরে 1-এ দিয়েছে গণেশের মেজ ছেলের বয়স, এটা হবে 171 বছর। এরপরে 1-এর 3 আছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, কার লেখা, এটা হবে বাইরনের লেখা। এরপরে 1-এর 4 আছে ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল, এটা হবে শান্তিনিকেতন। এরপরে 1-এর 5 আছে দারোগা শব্দটি, এটা হবে তুর্কি। এরপরে 2 দিকে আছে সংক্ষেপে ও পূর্ণ বাক্যে উত্তর দাও। 2-এর 1 আছে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে? এর উত্তরটি হলো, এই যে এখান থেকে আমরা উত্তরটা বলে দেব যে চন্দ্রাকৃত রাতে নিকটবর্তী মাঠে চাঁদের পুরু দুধের স্বর সমতুল্য জ্যোৎস্না প্রতিভাসিত হয়। এরপরে 2-এর 2 আছে মিনারিকা কাকে বলে? এর উত্তরটি হলো, মিনার হলো সুউচ্চতা বিশিষ্ট স্তম্ভ, মোচার বা শাঁখের মতো ঊর্ধ্বমুখী অবনত চূড়াকে বলে মিনারেট বা মিনারিকা। এরপরে 2-এর 3 আছে গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে পুলিশম্যান গণেশের কবিতা পাঠ করে কিছু বুঝতে না পেরে চলে গেলেও পরের দিনই সে তার স্ত্রী এবং মাকে নিয়ে আসে গণেশের কাছে গণেশের কবিতা শোনার জন্য। গণেশ তাদের দেখে খুশি এবং অবাক হয়েছিল। এরপরে 2-এর 4 যেটা আছে পাখি সব করে রব রাতি পোহাইল, পংক্তিটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এর উত্তরটি হলো, এই যে এখানে বলে দেবে যে মদনমোহন তর্কালঙ্কারের প্রভাত বর্ণন কবিতার অংশ বা কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপরে 2-এর 5 আছে মেয়েদের একটু লজ্জা থাকা ভালো, কে কাকে এ কথা বলেছে? এখানে আয়া তোতাকে এ কথা বলেছে। এরপরে 3-এর দাগে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর দাগে 1 আছে গণেশ হো হো করে হেসে উঠে বলল, গণেশ কি বলেছিল? তার এভাবে হেসে ওঠার কারণ কি?
এই হাসি হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিল? এর উত্তরটি হবে গণেশ হো হো করে হেসে উঠে বলল, যা তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। এরপরে তার এভাবে হেসে ওঠার কারণ হলো তার পরিকল্পনাটি যে সফল হয়েছিল, তাই সে এজন্য হো হো করে হেসে উঠেছিল। এরপরের প্রশ্নোত্তরটি হলো যে গণেশ মনে করে যে বিজ্ঞানের বাড়াবাড়ি ও যে একটা সীমা থাকা দরকার, তার মনে হয়, তাই এক প্রচেষ্টা কালে গতিকে উল্টো দিকে ফেরানো ব্যর্থ চেষ্টা না করে গণেশ আশ্রয় নেন সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ে গিরিগুহায় একান্ত নির্জনে। ব্যতিক্রমী প্রচেষ্টায় গণেশ শুরু করে কবিতা চর্চা, গান গাওয়া, ছবি আঁকা সাধনা। এভাবেই তিনি বেগের যুগের আবেগ নির্ভরতার পথে যুগ বিরুদ্ধ কাজ করে ব্যতিক্রমী হয়ে ওঠেন এবং তিনি মনে করেন যে কবিতা, গান, ছবি আঁকা প্রভৃতি চর্চা করলে এগুলির মধ্যে মানুষ বেঁচে থাকার আনন্দ খুঁজে পাবে এবং এইভাবে তিনি পৃথিবীকে রক্ষা করার পরিকল্পনা করেছিলেন। এরপরে 3-2 যেটা আছে, রঙের প্রয়োজনও ছিল। শিল্পী রামকিঙ্কর বেইজের ছোটোবেলায় রঙের প্রয়োজন কিভাবে মিটত, তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন? এর উত্তরটি হলো গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাঁচা ভুষো কালি, এসব দিয়ে শিল্পী রামকিঙ্করের রঙের প্রয়োজন মেটাতেন। এর পরের প্রশ্নটি হলো যে লেখক রামকিঙ্কর যখন শান্তিনিকেতনে আসেন তখন এখানকার কোনো শিল্পী অয়েল পেন্টিংয়ের কাজ করতেন না। লেখক দোকানদারের কাছ থেকে টিউবে থাকা রং নিয়ে তেলের সঙ্গে মিশিয়ে তুলি ডুবিয়ে কি করে কাজ করতে হয় তা শিখেছিলেন। এরপরে 4 দাগে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে 1 আছে বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মনের যে আক্ষেপ ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো আধুনিক যুগের মহাকাব্যকার মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি কীর্তি কবিতা। কবিতায় প্রবাসে থাকাকালীন কবির দেশের প্রতি আন্তরিক টান ও ভালোবাসা প্রকাশিত হয়েছে। কবি তখন ইউরোপে ফ্রান্সে যাওয়ার পূর্বে যখন তিনি এই কবিতা রচনা করেন তখন তার মনে প্রবল আবেগ দেশকে নিয়ে, তাই এই কবিতায় দেশকে মা সম্বোধন করে তিনি বলেন, মা যেন তাকে মনে রাখেন। মনের স্বাদ সাধন করতে গিয়ে যদি তিনি কোনো ভুল করে থাকেন তবুও মা যেন তার মন কুসুমকে মধুহীন না করে। দেশমাতৃকাকে ভুলে তিনি যে প্রবাসী হয়েছেন এই দুঃখ থেকে তিনি বলেন, ভাগ্যের বশে প্রবাসে যদি তার মৃত্যুও হয় তাতে তার কোনো খেদ নাই, কারণ তিনি জানেন জন্ম নিলে একদিন মরতেই হয়, কেউ অমর নয়। মা যদি সন্তানকে মনে রাখেন তবে তিনি যমকেও ভয় পান না। অবশেষে কবি বলেন, তার তেমন কোনো গুণ নেই যা দিয়ে তিনি মায়ের কাছে অমরতা চাইতে পারেন, তবে মা যেহেতু সুবরদাত্রী তাই তিনি যদি একান্তই কোনো বরদান করেন তা যেন হয় দেশের মানুষের মনে চিরকালীন হয়ে বেঁচে থাকা। এভাবেই কবি দেশমাতা তথা বঙ্গভূমির প্রতি তার শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন। এরপরে 4 দিয়েছে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে, তার ফল কি হয়েছিল? এর উত্তরটি হলো 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে মৃত শহীদদের কথা এবং বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য মানুষের প্রতি প্রতিবাদের কথা লিখে নিল ইতিহাস। এর পরের প্রশ্নটি হলো ইতিহাস এরপর থমকে দাঁড়িয়ে যেন লিখে রাখলো আত্মদানের সেই মহৎ কাহিনী। পাখির কলতান ফিরে এলো, পুনরায় মুখরিত হয়ে উঠল বঙ্গজননীর দিক দিগন্ত। বঙ্গজননী এলেন বাংলা ভাষা নিয়ে, বিজয়ী জনতার মিছিলে এলো কথকতা, রূপকথা ও মিষ্টি সুরের ছন্দে ভরা ছড়া। মিছিলের সঙ্গে যোগ দিল শৈশবে পড়া মদনমোহনের সেই দেশের কবিতাটিও। পাখি সব করে রব রাতি পোহাইল, বাগানে বাগানে আবার ফুল ফুটিতে থাকলো।
রাখাল গরুর পাল নিয়ে বের হলো মাঠে, শিশুরা নিজের নিজের পড়া নিয়ে বসলো, অর্থাৎ মাতৃভাষার সম্মান অর্জনের জন্য 21শে ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে আবার ফিরিয়ে নিয়ে এলো স্বাভাবিক বাঙালি জীবন। এরপরে 5 রেগে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 আছে পানুয়াকে, তার সম্পর্কে তার দিদি ও মাস্টারমশাইয়ের ধারণা কী ছিল? এর উত্তরটি হলো সোনাটিয়াদের পাশের বাড়ি তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম পানুয়া। তার দিদি বলেছিল মার কানে না তুললে তো আর পানুয়া ফিরে আসবে না। এবং বাড়ির মাস্টারমশাই বলেছেন তোমাদের পানুয়া মোটেই বনে নিখোঁজ হয়নি, মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। এরপরে 5 থেকে 2 আছে কেন পালিয়ে গেল, কে কেন পালিয়ে গেছিলো? এখানে হচ্ছে ঘড়িওয়ালা কেন পালিয়ে গেছিলো, তার উত্তরটি হলো এখান থেকে তোমরা লিখে দেবে মাকু নানা রকম কাজ করতে পারলেও কাঁদতে পারতো না একেবারেই, কারণ ঘড়িওয়ালা তার শরীরে কাঁদার কল বসায়নি। এদিকে পরীদের রানীকে দেখে মাকু তাকে বিয়ে করতে চায়, অথচ সে কাঁদতে পারে না বলে পরীদের রানীর সঙ্গে তার বিয়ে দেওয়া সম্ভব নয় বলে জাদুকর জানায়। মাকু তাই ঘড়িওয়ালার কাছে বায়না করে যে তাকে কাঁদার কল বানিয়ে দিতে হবে, কিন্তু মাকুকে বানাতে গিয়ে ঘড়িওয়ালার সব বিদ্যা ফুরিয়ে গেছে, তাই মাকুর জন্য কাঁদার কল বানানো তার পক্ষে সম্ভব নয় বলেই সে মাকুর কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। এরপরে 6 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 থেকে 1 আছে রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্য দিয়ে অন্যান্য তদ্ভব শব্দের মতোই পরিবর্তিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই জাতীয় শব্দগুলিকে বলা হয় রূপান্তরিত তদ্ভব শব্দ। যেমন হচ্ছে দ্রাক্ষমে থেকে দ্রম্য, থেকে দম্য, থেকে দাম। এরপরে 6 থেকে 2 আছে একটি মুন্ডবল শব্দ এবং একটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও। একটি মুন্ডবল শব্দ হলো যেমন হচ্ছে টেলিভিশন থেকে টিভি, আর একটি খণ্ডিত শব্দ হচ্ছে যেমন হচ্ছে মাইক, মাইক্রোফোন থেকে এটা হচ্ছে মাইক। এরপরে 6-এর 3 আছে তৎসম ও তদ্ভব কথা দুটি অর্থ কি? এর উত্তরটি হলো তৎসম শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তৎযুক্ত সম, তৎ বলতে বোঝায় তার বা সংস্কৃত ভাষাকে, এবং সমবোধ শব্দের অর্থ হলো সমান বা অনুরূপ, অর্থাৎ সংস্কৃতের সমান। তদ্ভব শব্দটির অর্থ তদ্ভব শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তৎযুক্ত ভব, তৎ বলতে বোঝায় সংস্কৃত এবং ভব বলতে বোঝায় জাত বা উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে জাত। এরপরে 6 থেকে 4 আছে বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ লেখো। বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ হলো ঘুগনি, লুঙ্গি। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ের যে 1-এর দাগে সরকারি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।